এই এই কে 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 হাসছে এভাবে? কে কে? গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন দেবেন্দ্র হালদার, পিপাস পাল, প্রিয়াঙ্কা দাস, সৌভিক শাহ এবং স্মৃতি আক্তার। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। দাদা, কুলাঘাটে যাবে? না বাবু, এই রাতে আর কোথাও যাবনি। এখন রিক্সাটা রেখে বাড়ি যাব। এই রাতে তো অন্য কোনো রিক্সাও পাবো না। শেষ ফেরিটা না ধরতে পারলে যে আজ রাতটা আমাকে এই রাস্তায় কাটাতে হবে। কি মুশকিলে পড়লাম। ঠিক আছে বাবু, নিয়ে যাচ্ছি। তবে ভাড়াটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। এত রাতে ফেরার সময় কোনো যাত্রী পাবনি, একাই ফিরতে হবে আমাকে। তা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যা চাইবে তাই দেব তোমাকে। উঠে বসুন বাবু। এরপর আমি রিকশায় উঠে বসলাম। রিকশাটা চলতে শুরু করলো। এই গ্রামে নতুন একটা এনজিও হবে, সেটার ইনভেস্টিগেশন করার জন্যই এখানে এসেছিলাম। ভেবেছিলাম সন্ধ্যার আগে আবার বাড়ি ফিরতে পারবো। তবে সব কাজ শেষ হতে হতে এত রাত হয়ে যাবে ভাবতেই পারিনি। আমার বাড়ি বিরামপুরে। ফেরি পার হয়ে মিনিট 20 লাগবে বাড়ি পৌঁছাতে। বাবু, নেমে পড়েন, ঘাটে এসে পড়েছি। রিকশা থেকে নেমে তাকে ভাড়া মিটিয়ে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম টিকিট কাটার জন্য। শেষ ফেরিটা কি আছে নাকি চলে গেছে? শেষ ফেরিটা এখনো আসতে 20 মিনিট লেট আছে। নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে ফেরি বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। আচ্ছা, কোনো কেবিন খালি আছে? হ্যাঁ আছে। আমাকে দিন একটা। কাউন্টার থেকে টিকিটটা নিয়ে ঘাটে গিয়ে একটা চা দোকানে বসে রইলাম। দেখলাম পাশে বসে থাকা একজন লোক আমার দিকে তাকিয়ে আছে, যেন কিছু বলতে চাইছে আমায়। আমি তার দিকে তাকাতেই আমাকে বলে উঠল, দাদাবাবু, আপনি কি শেষ ফেরিটার জন্য অপেক্ষা করছেন? জি হ্যাঁ। কেন? দাদাবাবু, ওই ফেরিতে উঠবেন না। রাতটা কোথাও কাটিয়ে দিন, সকালের ফেরিটায় চড়বেন ক্ষণ। লোকটার এমন কথায় আমি বেশ বিস্মিত হলাম। লোকটার সাথে আমার চেনা নেই জানা নেই, আমাকে এগুলো কেন বলছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বলছেন আপনি এসব? কেন চড়ব না শেষ ফেরিতে? কথাটা বলে লোকটার দিকে তাকাতেই আমার শরীর আঁতকে উঠল। দেখলাম লোকটার একটা হাত কেউ নিখুঁতভাবে কেটে ফেলেছে, আর সেখান থেকে গল গল করে রক্ত ঝরছে। আরে, আপনার এই অবস্থা কি করে? আপনার হাতটা তো... কই, কি হয়েছে আমার হাতে? চোখের পলক ফেলতেই দেখি কোথায় কি, সব তো আগের মতোই আছে। মনে মনে ভাবতে থাকলাম, সারাদিনের এই ধকলের কারণেই আবল তাবল দেখছি এসব। আপনার বাড়ি কি এই গ্রামেই? দেখলাম লোকটা আমার কথার কোনো উত্তর না দিয়েই সোজা সেখান থেকে উঠে হাঁটা শুরু করলো। এই যে শুনছেন, কোথায় যাচ্ছেন? কেন চড়বো না ফেরিতে? বললেন না তো কিছু। লোকটা আর একবারের জন্য দাঁড়ালো না, গম গম করে হেঁটে চলে গেল। লোকটার হয়তো মাথা খারাপ, কি থেকে কি বলেছে সে ও হয়তো নিজেও জানে না। কি
কিছুক্ষণের মধ্যেই ফেরিটা ঘাটে এসে পড়ল। আমি আমার ব্যাগটা ঘাড়ে তুলে নিয়ে ফেরিতে উঠে পড়লাম। ফেরিতে উঠে আমি আমার কেবিন খোঁজার জন্য ডানে বামে খুঁজতে লাগলাম। খুঁজে না পেয়ে পাশে দাঁড়িয়ে থাকা একজন লোককে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, 202 নাম্বার কেবিনটা কোন দিকে? এই ফেরিতে চড়বেন না, নেমে যান ফেরি থেকে। আরে আজব তো মশাই, কি বলছেন এসব? কথাটা বলেই লোকটা সোজা হাঁটা শুরু করলো। তখন হঠাৎ দেখলাম তার পেটের ভেতর দিয়ে একটা রড এফোর ওফর হয়ে রয়েছে। আমি দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। চোখটা কচলিয়ে আবার ভালো করে তাকাতেই দেখি কোথায় রড। আমি মনের ভুল ভেবে কেবিন খুঁজতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ খোঁজার পরও যখন দেখলাম কেবিনটা খুঁজে পাচ্ছি না, তখন ফেরির স্টাফ রুমের দিকে এগিয়ে গেলাম। স্টাফ রুমের দরজাটা খুলতেই দেখি কিছু লোক আর ফেরির কয়েকজন স্টাফ নেশায় বুঁদ হয়ে সেখানে পড়ে রয়েছে। আমি সেখানে প্রবেশ করতেই তারা সকলে উগ্রভাবে তেড়ে আসে আমার দিকে। এই বেটা, কে রে তুই? এখানে ঢুকলি কিভাবে? হ্যাঁ, আসলে আমি আমার কেবিন খুঁজে পাচ্ছি না, তাই সাহায্যের জন্য এখানে এসেছিলাম। ভাগ এখান থেকে। তোর সাহায্যের জন্য কি আমরা এখানে বসে আছি? হ্যাঁ, তাদের এমন ব্যবহারেই ভেতরটা যেন রাগে ক্ষোভে ফেটে উঠল। আমি সেখান থেকে বেরিয়ে ফেরির ক্যাপ্টেনের কাছে নালিশ করতেই তিনি আমাকে আমার কেবিনে পৌঁছে দিয়ে যায় আর তাদের সাথে কোনো ঝামেলায় না জড়ানোর জন্য সতর্ক করে দিয়ে যায়। আমি আমার কেবিনে ব্যাগপত্র রেখে কিছু খাবার কেনার জন্য ক্যান্টিনের দিকে চলে যাই। ক্যান্টিনে গিয়ে দেখি লোকজন খুবই কম। আমি বাদে একজন লোক শুধু সেখানে বসে আছে। আসলে ফেরিতে ওঠার পর থেকেই তেমন লোকজন দেখতে পাইনি এই ফেরিতে। বুঝলাম শেষ ফেরি হওয়ায় লোকজন তেমন নেই। আমি খাবারের অর্ডার দিয়ে একটা টেবিলে চুপচাপ বসে রয়েছিলাম। তখনই ক্যান্টিনে বসে থাকা ওই লোকটা আমার কাছে এগিয়ে আসতে থাকে। হাঁটতে হাঁটতে আমার সামনে এসে আমায় বলে, নেমে যান, যত তাড়াতাড়ি সম্ভব ফেরি থেকে নেমে যান। আরে আজব তো মশাই, আপনারা শুরুটা করেছেন কি? কেন কেন নেমে যাব ফেরি থেকে? এই ফেরিতে কেউ নিরাপদ নয়। জীবন বাঁচাতে চাইলে চলে যান। হঠাৎ দেখলাম তার গলার নলিটা কাটা, কেউ যেন বিশ্রীভাবে কেটে ফেলেছে। আরে আপনার এই অবস্থা কেন? আপনার গলা দিয়ে তো গল করে রক্ত পড়ছে। আপনার গলা তো কাটা। কি আবল তাবল বলছেন? আমার গলা কাটা হতে যাবে কেন? হ্যাঁ, কই? কথাটা বলে আবার তার দিকে তাকাতেই দেখি কোথায় কি, তার গলায় তো কোনো কাটা বা রক্ত কিছুই নেই। আমার সাথে কি হচ্ছে? এগুলো কি দেখছি আমি? না, আমার ঘুমোতে হবে। আমি সেখান থেকে উঠে আমার কেবিনের দিকে রওনা দেই। আর দেরি করব না, একটা ঘুম দেই এখন। সকাল হতে হতে ঘাটে পৌঁছে যাব। দরজা জানালা ভালো মতো লাগিয়ে শুয়ে পড়লাম আমি। এই ধর, ভালো করে বাঁধ বেটাকে। এই ছাড়, আমাকে ছাড়, ছেড়ে দে। মেরে ফেল, ওকে মেরে ফেল। হ্যাঁ, রাত তখন কয়টা হবে ঠিক বলতে পারবো না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কিছু মানুষের আর্তনাদের শব্দে।
আমি আমার বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। ভালো মতো কান পেতে শোনার চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে। দেখলাম আমার পাশের কেবিন থেকে আর্তনাদটা ভেসে আসছে। আমি দ্রুত কেবিন থেকে বের হয়ে সেই কেবিনের সামনে গিয়ে দরজায় কড়া নাড়তে শুরু করলাম। কেউ আছেন? কেউ আছেন ভিতরে? কোনো জবাব পেলাম না, কিন্তু তখনও সেই ঘরের ভেতর থেকে মানুষের আর্তনাদ স্পষ্ট ভেসে আসছে। শেষমেশে আমি দরজায় জোরে ধাক্কা দিয়ে সেই কেবিনে প্রবেশ করলাম। কেবিনে প্রবেশ করতেই দেখি এক করুণ দৃশ্য। স্টাফ রুমে থাকা সেই নেশাগ্রস্ত লোকগুলো একটা লোকের হাত পা বেঁধে নিচে ফেলে রেখেছে, আর তার সমস্ত টাকা পয়সা তারা হাতিয়ে নিয়েছে। আরে আরে তোমরা এসব কি করছো? তোমরা ওনাকে বেঁধে ফেলে রেখেছো কেন? এই, তুই আবার এসেছিস? বুঝেছি, আজই তোর মরার খুব শখ হয়েছে। তোর ইচ্ছা আজই পূরণ করব, আজই শেষ করে ফেলবো তোকে। হ্যাঁ, তোমরা ভেবেছো কি তোমাদের আমি ভয় পাবো? তোমাদের জন্যই এই শেষ ফেরিতে আমায় উঠতে নিষেধ করেছে। তোমাদের আজই আমি পুলিশের কাছে ধরিয়ে দেব। দাঁড়াও। কি, আমাদের তুই পুলিশের কাছে ধরিয়ে দিবি? হ্যাঁ, দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। আমরা এত বছর ধরে এই ফেরি থেকে ডাকাতি করছি, আর তুই আজকের ছোকরা এসে বলছিস আমাদের ধরিয়ে দিবি? এই ধর বেটাকে। এই ছাড়, আমাকে ছাড়, ছেড়ে দে। এই বেটার গলাটা কেটে ফেল। ও আমাদের দেখে ফেলেছে, ওকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না। ওকে মেরে নদীতে ফেলে দে। ওরা আস্তে আস্তে হাতে ছুরি নিয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকে, আর তখনই চারপাশে এক অট্টহাসিতে মেতে ওঠে। কে আসছে এভাবে? কে? দেখলাম তিনটি ছায়ামূর্তি আস্তে আস্তে অদৃশ্য থেকে দৃশ্যমান হলো, আর তারা আর অন্য কেউ না, তারা হলো সেই তিনজন লোক যারা শুরু থেকেই আমাকে নানাভাবে বারণ করে চলেছিল এই ফেরিতে উঠতে। তাদের তিনজনের মধ্যে একজনের হাতটা শরীর থেকে আলাদা, আরেকজনের পেটে এফোর ওফর করা একটা রড, আরেকজনের গলার নলিটা কেউ বিশ্রীভাবে কেটে দিয়েছে। কে তোমরা কারা? আমাদের তুই চিনছিস না? ভালো করে মনে কর, আজ থেকে 1 বছর আগে এই দিনে এই ফেরিতে কি হয়েছিল। তো তোমরা আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছি। ছেড়ে দাও, আমায় মেরো না। মারবো না। আমাদের কি দোষ ছিল? সামান্য কিছু অর্থের লোভে আমাদের তুই নৃশংসভাবে মেরেছিস, আর এখন নিজের বেলায় প্রাণ ভিক্ষা চাইছিস। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে মেরো না। আমি এই ফেরিতে আর কখনো আসবো না। এটা চিরতরের জন্য ছেড়ে দিব। আমাকে মেরো না। এত বছর ধরে যে হাজারো নিষ্পাপ প্রাণ নিয়েছিস, এর ফল তো তোকে পেতেই হবে।
এগুলো কি হচ্ছে? আমি আমি কিছুই বুঝতে পারছিলাম না। পাথরের ন্যায় দাঁড়িয়ে থেকে শুধু তাদের দিকে চেয়েছিলাম। দেখলাম সেই ডাকাতগুলো আস্তে আস্তে শূন্যে উঠতে লাগলো এবং নদীর দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলো। এরপর তাদের সবাইকে সেই নদীর জলে বারবার চুবাতে লাগলো। আস্তে আস্তে সেই লোকগুলো নদীর গভীরে অচিরেই তলিয়ে গেল এবং সেই 3টি ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে গেল। এসব দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। সেখানেই সাথে সাথে লুটিয়ে পড়লাম। সকালে যখন চোখ খুললাম, দেখি বেশ কিছু মানুষ আর সেই ফেরির ক্যাপ্টেন আমায় ঘিরে দাঁড়িয়ে আছে। আমি আমি কোথায়? চিন্তা করবেন না, আপনি সম্পূর্ণ সুরক্ষিত। এই ফেরিতেই আছেন আপনি। তবে আপনি এইভাবে ফেরির কোনায় কেন পড়েছিলেন? কি হয়েছিল আপনার? গতরাতে ঘটে যাওয়া সব ঘটনা আমার মনে পড়ে গেল। তবে সব কিছু গোপন করে গেলাম, কারণ তাদের কাছে হয়তো এসব শুনে পাগলের প্রলাপ মনে হতে পারে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। আমি বাড়িতে ফিরে গত 1 বছরের সব পত্রিকা আর আর্টিকেল দেখতে শুরু করলাম। প্রত্যেকটা পত্রিকায় সেই ফেরিতে লুট ও হত্যার খবর পাওয়া যায়। হঠাৎ একটা পত্রিকার একটা প্রতিবেদনে আমার চোখ আটকে যায়। সেখানে দেখতে পেলাম 3 জন লোকের হত্যার কথা লেখা। তাদের নাম বিমল, মলয় আর প্রলয়। তারা 3 বন্ধু ছিল। রাতের শেষ ফেরি ধরে তারা বাড়ি ফিরছিল। তবে যাত্রাপথে তাদের ফেরিতে থাকা একদল ডাকাতের পাল্লায় পড়ে তারা। সকলে সবকিছু আপোষে দিয়ে দিলেও তারা দিতে অস্বীকার করে, যার ফলে তাদের 3 জনকে নৃশংসভাবে হত্যা করে সেই ডাকাতগুলো। একজনের পেটে লোহার রড ঢুকিয়ে দেয়, আরেকজনের হাতটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, আর শেষের জনকে তারা গলা কেটে হত্যা করে। তারপর তাদের 3 জনেরই লাশ তারা সেই নদীতে ফেলে দেয়। সেই ফেরির সকল স্টাফও সেই ডাকাত দলের সদস্য থাকায় এই খবর আর বাইরে বের হয়নি এবং তাদের লাশ না পাওয়ায় তাদের খুনের আর কোনো বিচারও হয়নি।